আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইউর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আলোচনা করব আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারটির সিকিউ সলভ অংশ নিয়ে। আমরা ইতিমধ্যে এই চ্যাপ্টারটির বেসিক যে জিনিসগুলো লাগবে, সূত্র এবং যাবতীয় জিনিস সবগুলো শেষ করেছি, এবং এখন আমরা এখান থেকে কি কি ধরনের সিকিউ আসতে পারে আমি প্রত্যেকটা টাইপ থেকে তোমাকে সিকিউ দেখাই দিচ্ছি, যেন তুমি যে কোনো ধরনের সিকিউ আসলেই তুমি করতে পারো। এবং তোমাকে কিন্তু এই একই টাইপের তুমি সিকিউ দেখবা বইয়ে আরও অনেকগুলো করে আছে, সো তুমি সেগুলো একটু প্র্যাকটিস করে ফেলবা। সো আমি এখান থেকে বেশ কয়েকটা করে দেখাই দিচ্ছি, তোমার জন্য আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় যে হ্যাঁ, অঙ্কগুলো কীভাবে আমি অ্যাপ্রোচ করব সেটা। তো চলো আমরা এখান থেকে সরাসরি শুরু করতেছি, যে হচ্ছে সিকিউ সলভের অংশটুকু। তো শুরুতেই আমরা এখান থেকে অভিকর্ষ স্তরণের যে পার্টটা, সেটা থেকে আমরা সিকিউ শুরু করবো। এটা তুমি টাইপ 1 চিন্তা করতে পারো, টাইপ 1 আসলে। সো আমরা এই টাইপ 1-এর অংশগুলো চলো দেখা শুরু করি সরাসরি, অভিকর্ষ স্তরণ। এবং আমরা কিন্তু এই অভিকর্ষ স্তরণটা যাওয়ার আগে ছোট্ট করে একটু সূত্রগুলো যদি একটু মনে করে ফেলি, দেখো তুমি কিন্তু একটু দ্রুত মনে করে ফেললে এটা কিন্তু লিখতে পারবা। যে অভিকর্ষ স্তরণ আমরা কি সূত্র শিখছিলাম, যে ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ আমাদের ছিল হচ্ছে GM/R² আমরা শিখছিলাম যে হ্যাঁ, উচ্চতায় উঠলে অভিকর্ষ স্তরণের পরিবর্তন হয়। সেক্ষেত্রে আমরা সূত্র শিখছিলাম G/R+H², বা আমরা এখানে আরও একটা সূত্র লিখতে পারি হচ্ছে এরকম GM/R+H²। সো এগুলো কিন্তু আমরা সরাসরি সূত্র শিখছিলাম, তাই না? যে কখন যদি হচ্ছে এইচ উচ্চতায় আমাদেরকে বলে তখন সেই ক্ষেত্রে, বা আমরা গভীরতার জন্য সূত্র শিখছিলাম। কিন্তু মনে করে দেখো যে যদি ভূপৃষ্ঠ হতে গভীরে নামো, তাহলে সেক্ষেত্রে অভিকর্ষ স্তরণ কত হবে? G'(1-H/R) এটা আমরা শিখছিলাম। এবং আমরা অভিকর্ষ স্তরণের আরও একটা সূত্র কিন্তু শিখছিলাম, একটু মনে করলেই তুমি দেখতে পারবা। এটা ছিল উচ্চতার জন্য, এটা ছিল গভীরতার জন্য, এবং আমি এখানেই লিখে দিচ্ছি সেটা, সে ল্যামডা অক্ষাংশের জন্য, যে আমি যদি পৃথিবীর যে কোনো অবস্থানে আসি, সেই অবস্থানে অভিকর্ষ স্তরণ কত, ভূপৃষ্ঠে আসি, তো সেই ক্ষেত্রে আমাদের অভিকর্ষ স্তরণ কিন্তু হয়তো G ল্যামডা লিখতাম আমরা। মনে করে দেখো, G ল্যামডা সমান G-Ω²R, আর সাথে হচ্ছে cos² ল্যামডা। সো অভিকর্ষ স্তরণের পার্ট থেকে এই সূত্রগুলো আমাদের প্রচুর কাজে লাগে, এবং সেগুলো তো আমরা অলরেডি দেখে আসছি, কোন সূত্র কীভাবে কী কী মিনিং সবগুলো আমরা জানি। সো আমরা চলো এই টাইপ থেকে দেখি কী ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, তো সেগুলো আমরা দেখা শুরু করবো। তো শুরুতে আমরা দেখতেছি এখান থেকে আমাদের যশোর বোর্ড 23-এর অঙ্কটা। এই অঙ্কটা করলে আমাদের এখান থেকে হচ্ছে এই টাইপের ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যায়, যে হ্যাঁ, এখানে এই সূত্র দিয়ে কীভাবে অঙ্ক আসতে পারে, গ নাম্বার বলো বা ঘ নাম্বার বলো, যেটাই বলো না কেন, সেটা আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। সো এই প্রশ্ন একবার পড়তে থাকো, দেখো কি লেখা, একবার পড়ে ফেলো। প্রশ্নটা তোমাকে নিজে একটু পড়ে বোঝার চেষ্টা করতে হবে। বলছে 24 ঘন্টায় নিজ অক্ষে আবর্তনরত এ পৃথিবীতে একটি বস্তুর ওজন সর্বত্র সমান হওয়া সম্ভব নয়। তার মানে 24 ঘন্টায় নিজ অক্ষে আবর্তন করছে, মানে কি আহ্নিক গতি দেওয়া আছে। সো আহ্নিক গতির কারণে আমাদের অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হচ্ছে। সো আহ্নিক গতি যেহেতু আছে, অবশ্যই ওজন সব জায়গায় তাহলে সমান হবে না, এক এক অক্ষাংশের ওজনটা এক এক রকম হবে। পৃথিবীর ব্যাসার্ধ এবং অভিকর্ষ স্তরণ নরমাল দেওয়া আছে। বলছে পৃথিবীর মেরুবিন্দুতে অভিকর্ষ স্তরণের মান নির্ণয় করো। যেহেতু এখানে পৃথিবী নিজ অক্ষের চারদিকে ঘুরতেছে, আহ্নিক গতি আছে, সো এখান থেকে তুমি কী লিখে ফেলবা। সো গ নম্বরটা আমরা ঘ নম্বর এখানেই অনেকটুকু হয়ে যায় বলা যেতে পারে। সো আমরা এক পাশে গ করি এবং অন্য পাশে চাইলে আমরা ঘটা কিন্তু করে ফেলতে পারি। হ্যাঁ, সো ভালো কথা। চো আমরা এখান থেকে আসো জিনিসটা লিখে, আমাদের এখানে গ নাম্বারটা আমাদের জিজ্ঞেস করছে হচ্ছে কি, যে পৃথিবীর মেরুবিন্দুতে অভিকর্ষ স্তরণ। সো মেরুবিন্দুর ক্ষেত্রে তুমি শুরুতে লিখে নিতে পারো কথাটা, এই জিনিসটা আমরা জানি, মেরু আর হচ্ছে যে নিরক্ষীয় রেখা। সো মেরুবিন্দু বা মেরুরেখার ক্ষেত্রে মেরুবিন্দুতে আমাদের যে ল্যামডা অক্ষাংশের মান, সেই মানটা কিন্তু এখানে ফিক্স, যে মেরুবিন্দু বললেই এই ল্যামডার মানটা হবে 90 ডিগ্রি। সো এই কথাটুকু মনে রেখে তোমাকে সামনে আগাইতে হবে। তোমাকে বের করতে বলছে অভিকর্ষ স্তরণ, তুমি লিখবা, আমরা জানি অভিকর্ষ স্তরণ G ল্যামডা সমান সমান G-Ω² cos² ল্যামডা। সো কীভাবে অঙ্কটা করবো সেটা একটু খেয়াল করো, খুবই সিম্পল, কোনো ঝামেলা নাই। তোমাকে সরাসরি অভিকর্ষ স্তরণ জিজ্ঞেস করছে, জি ল্যামডাই বের করতে বলছে। সো এখান থেকে আমরা কী করবো, জাস্ট হচ্ছে জি ল্যামডাটা বের করবো। তো জি এর মানটা 9.8 আমরা জানি। এখানে ওমেগার মান কত বসাবো আমরা জানতাম, ওমেগা বলে দিয়েছিলাম, ওমেগা কি বসাবো, সেটা হচ্ছে 2π/t, এবং টি এর মানটা কত, যে
একদিন 24 ঘন্টা, এই যে 24 ঘন্টা এটা হচ্ছে কি টি। সো এটাই 24 ঘন্টা। সো 86,400 সেকেন্ড, এটা মানে কিন্তু কি 24 ঘন্টা। সো এখানে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম এবং সাথে আছে আর। সো আর এর মানটা যদি বসাই দাও কি আসবে তোমার এখানে, যে হচ্ছে আর এর মানটা আমরা বসাই দিয়েছি 6.4 ইন্টু 10⁶ এর তুমি বসাইতে পারলাম ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। সো তুমি একটু এখান থেকে যদি একটু মানটা একটু নিয়ে বসাই দাও, দেখো কত আসে কজ স্কোয়ার ল্যামডা। এখানে কজ আছে, কজ স্কোয়ার দিলা, ল্যামডার মানটা 90 ডিগ্রি। সো দ্যাটস ইট। এই পুরোটুকু তোমাকে ক্যালকুলেশন করতে হবে, সেটাই তোমার অ্যান্সার হবে এখান থেকে অভিকর্ষ ত্বরণ, মেরু বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মানটা। সো এইটা তোমাকে আলাদা করে মনে রাখতে হচ্ছে যে মেরুতে 90 ডিগ্রি বা নিরক্ষ রেখা বা বিষুব রেখা যদি বলে তাহলে হচ্ছে 0 ডিগ্রি। অন্য যে কোনো অংশ হলে তোমাকে প্রশ্নে বলে দিবে 30 ডিগ্রিতে 60 ডিগ্রিতে অভিকর্ষ ত্বরণ কত, তখন জিজ্ঞেস করবে বা ওজন কত। সো তুমি আগে অভিকর্ষ ত্বরণ বের করে নিবা, দেন ওজন বের করতে পারবা এমজি, সমস্যা নেই। ওকে, সো এই হিসাবটা তুমি করে ফেলো ক্যালকুলেটর দিয়ে, আশা করি অবশ্যই পারা যাবে। তোমাকে যেটা করতে হবে আমি এটা বলে দিচ্ছি যে তুমি এই কাজটুকু অবশ্যই আগে করে নিবা। হ্যাঁ, এই যে এই পাশের গুণ যেগুলো আছে এই পাশের গুণগুলো তুমি আগে করে নিবা। যেমন cos 90 হচ্ছে কত আসবে, এই মাসে এই পাশের মানটা কত চলে আসবে, তুমি একটু হিসাব করে দেখো নিজেই, কিন্তু এখনই দ্রুত বের করে ফেলতে পারবে, হিসাবে খুব একটা ঝামেলা হবে না। কারণ কি cos 90 আছে, cos 90 মান কত বলো, cos 90 কত, cos 90 হচ্ছে 0। যদি 0 হয় এই পুরোটুকুর মান দেখো কত চলে আসবে, এই শূন্যর সাথে সব গুণ আকার আসছে মানে শূন্যই হবে। তার মানে এখানে কি আসবে 9.8 মাইনাস এখানে আসবে 0। সো আলটিমেটলি জি ল্যামডার মান কি হবে, জি ল্যামডার মান 9.8ই হবে। তাহলে তোমাকে এখানে যে বলছিল যে অভিকর্ষ ত্বরণ কত, তুমি বলছো হ্যাঁ মেরু বিন্দুতে অভিকর্ষ ত্বরণের মানটা বেসিক্যালি কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে, কারণ cos 90 হচ্ছে 0। ওকে ফাইন। সো এটা আমাদের একটা জিনিস গেল এখান থেকে, ভালো কথা। আমরা এখন এবার ঘ নাম্বারটা দেখি, একটু ঘ নাম্বারে ফোকাস করি। ঘ নাম্বারটা আমাদের এখান থেকে কী বলছে, সো ঘ নাম্বারটা আমাদের এখানে বলছে যে উদ্দীপকে পৃথিবীর বিষুবীয় অঞ্চলে একটি বস্তুর ওজন 0 হতে হলে কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে। তার মানে বিষুবীয় অঞ্চলে ওজন 0 পাইতে চাই আমি, ওজন 0 পাইতে চাই। সো তাহলে কী করতে হবে, কৌণিক বেগের মান বৃদ্ধি করতে হবে, এটা তারা বিশ্লেষণ করতে বলছে। সো আসো আমরা দেখি কথাটা সত্যি কিনা। সো শুরু তুমি লিখে নিবা যে বিষুবীয় অঞ্চল যেহেতু বলছে, তুমি কথাটা তুমি আগে লিখে নাও যে বিষুবীয় অঞ্চলে, ওই যে এই কথাটা বলছে সেটা তুমি লিখে নিবা যে বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে আমরা বের করতেছে। সো বিষুবীয় অঞ্চলে মেন ঘটনা কি হয়, বিষুবীয় অঞ্চলে ল্যামডার মানটা হবে 0 ডিগ্রি, বিষুবীয় অঞ্চলে ল্যামডার মানটা হবে 0 ডিগ্রি। সো এবার তুমি সূত্র কি লিখবা, যে আমরা জানি সেটা হচ্ছে জি ল্যামডা সমান সমান সেম আগের মতোই জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার 0 ডিগ্রি। কারণ বিষুবীয় অঞ্চল বলছে, আমি সরাসরি 0 ডিগ্রি বসাই দিলাম, বা আমি মনে করো পরের লাইনে বসাই, তাতে কোনো সমস্যা নেই, সূত্রটা লিখলাম। এবার তোমাকে একটা কথা বলে দিছে যে বস্তুর ওজন 0 পেতে হলে, সো এই কথাটা তুমি সাইড নোট দিয়ে দিতে পারো। আমরা জানি ডাব্লিউ সমান সমান এম জি, যদি ওজন 0 হতে হয়, ডাব্লিউ সমান সমান 0 হলে, ডাব্লিউ সমান সমান 0 হলে জি ইকুয়াল টু 0 হবে, কারণ এম এর মান তো 0 হয় না, সো জি এর মানে 0 হইতে হবে। সো এখানে আমাদের এই মানটাই 0 বসাইতে হবে, যে এই অভিকর্ষ ত্বরণের মানটা 0 হইতে হলে, মানে টোটাল ওজন 0 হইতে হলে এই মানটা 0 হইতে হবে। সো ভালো, এখানে বাকিটুকু কি আছে, জি মাইনাস ওমেগা স্কোয়ার আর এখানে কি থাকবে কজ স্কোয়ার 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রির মান কত, কজ 0 ডিগ্রি মান হচ্ছে 1। সো এই পুরোটুকুর মান থাকবে 1। সো এখানে আলটিমেট জিনিস কি দাঁড়াবে, 0 ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। সো আমি এখান থেকে ওমেগার মান, কৌণিক বেগের মানটা বের করতে চাচ্ছি। সো এই ওমেগা স্কোয়ার এই আরটা আমি এই পাশে নিয়ে আসলাম, মাইনাস আছে প্লাস হয়ে গেল, ইকুয়াল টু কী হবে, জি হবে। সো এখান থেকে আমাদের কি হবে, ওমেগা যদি হিসাব করি তাহলে দেখো আরটা নিচে আসবে, জি ডিভাইডেড বাই আর, স্কোয়ার ছিল তাহলে রুট ওভার করে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের আলটিমেট ক্যালকুলেশন, যেটা আমরা এখানে বের করতে পারবো যে আমাদের এই ওমেগার মানটা কত আসবে, নতুন ওমেগা, হ্যাঁ 0 পাইতে হলে ওমেগা কত আসবে। বা তুমি এটাকে ওমেগা প্রাইম দিতে পারো, কারণ কি যেহেতু এটা হচ্ছে কি যে এই ওমেগার মান নতুন মান, হ্যাঁ নতুন একটা ওমেগা মান আসবে এখানে, কারণ ওমেগা একটা মান তোমরা জানি, এটা ওমেগা প্রাইম দিয়ে দিলাম, আমি সব জায়গায় ওমেগা প্রাইম দিয়ে দিলাম। সো ওমেগা প্রাইমের মানটা কত আসে, সো জি ডিভাইড বাই আর। সো সেই মানটাও তুমি চাইলে একটু বসায় রাখতে পারো, এই লাইনে বসাই দিচ্ছি আমি, মনে করো যে জি এর মানটা হচ্ছে 9.8, আর এর মানটা কত 6.4 ইন্টু 10⁶ আমাদের মিটার। সো এটা আমরা একটু ক্যালকুলেশন করি, আসো তো ক্যালকুলেশন করার মধ্যে কী আসবে দেখা যাক। তুমি আগে ভাগ করে দাও, 9.8 ভাগ হচ্ছে কত 6.4 ইন্টু 10⁶। সেটাকে ভাগ করলে একটা মান আসে, রুট ওভার করতে হবে, রুট ওভার অ্যান্সার যদি দিয়ে দিই আমরা, এটা মান আসতেছে হচ্ছে
যে 1.2 জি ডিভাইড বাই আর, তাই না? সো মানটা আমি একটু লিখে নিচ্ছি, 9.8 ভাগ কত আসতেছে 6.4 ইন্টু 10⁶। ওকে, সো এই মানটা আমাদের আসতেছে কত? এই মানটা আমাদের আসছে হচ্ছে দিলে 1.59। ও আচ্ছা, এটাকে রুট করতে হবে এবার। হ্যাঁ, রুট ওভার আছে, সো রুট ওভার অ্যান্সার আচ্ছা 1.2। এই মানটা আসে হচ্ছে 1.2 ইন্টু 10⁻³ এত রেডিয়ান পার সেকেন্ড, এত রেডিয়ান পার সেকেন্ড। সো তার মানে ওমেগার মানটা এত করতে হবে। তো নর্মালি ওমেগার মানটা বাড়াইতে হবে কিনা জিজ্ঞেস করছে, বৃদ্ধি করতে হবে। সো আমি কীভাবে বুঝবো বৃদ্ধি করতে হবে কিনা? সো আমরা আগে ওমেগার মানটা বের করবো, নর্মালি ওমেগার মান। হ্যাঁ, যখন আমাদের বিষুবীয় অঞ্চলে বস্তুর শূন্য না, নর্মালি পৃথিবীর কৌণিক বেগ, সো আমি নর্মালটা বের করতেছি। সো নর্মালটা বের করতেছি যে পৃথিবীর কৌণিক বেগ, পৃথিবীর কৌণিক বেগ মানে নর্মাল যে কৌণিক বেগটা সেটা কত আসবে। হ্যাঁ, সো সেটা বের করি আমরা। ওমেগা সমান সমান কী আসবে? 2π/t। সো এখানে তুমি মানটা বসাই দাও, 2π, এর মানটা হচ্ছে ৮৬,৪০০। এটাকে ভাগ করলে তুমি পাবা হচ্ছে 2 ইন্টু 3.14 ভাগ হচ্ছে 86400। সো এটা ভাগ করলে তুমি পেয়ে যাচ্ছ 7.2। এই ওমেগার মানটা, নর্মাল ওমেগার মানটা হচ্ছে 7.2 ইন্টু 10⁻⁵। সো খেয়াল করো, আগে ছিল ওমেগার মানটা এত রেডিয়ান পার সেকেন্ড, 7.2 10⁻⁵ ছিল। বর্তমানে কি দেখতে পাচ্ছি? 1.2 10⁻³ তার মানে দেখতে পাচ্ছি হ্যাঁ 10⁻³ মানে কি 10⁻³ মানে কি যে হ্যাঁ মানটা কিন্তু বৃদ্ধি করা লাগবে, কারণ এখানে -5 ছিল, এখন -3 করতে হবে, মানে বাড়াইতে হবে। সো তুমি লিখে দেবো হ্যাঁ, সুতরাং কতটুকু বৃদ্ধি করতে হবে সেটা তুমি বিয়োগ করে দেখাইতে পারো। যে সুতরাং কৌণিক বেগের বৃদ্ধি, কৌণিক বেগ বৃদ্ধি করতে হবে, কৌণিক বেগ বৃদ্ধি করতে হবে, কৌণিক বেগ বৃদ্ধি করতে হবে কতটুকু? এই ওমেগা প্রাইম মাইনাস ওমেগা, এটুকু বিয়োগ দিয়ে দাও। দেখো এটুকু বিয়োগ দিলে কত আসে। সো এটা থেকে আমি একটা বিয়োগ দিয়ে দিচ্ছি, বিয়োগ দিয়ে দেখে কত আসে 1.2 ইন্টু 10⁻³ সেগুলো আসে হচ্ছে 1.12 কিছু একটা মান আসবে। তুমি এটা লিখে দিতে পারো যে 1.12 ইন্টু 10⁻³ এত রেডিয়ান পার সেকেন্ড পরিমাণ বৃদ্ধি করতে হবে। তো সেটাকে তুমি চাইলে ভাবে লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। সো আশা করি আমরা এটা বুঝতে পারছি যে এখানকার আমাদের অ্যান্সারটা কী হবে, যে কতটুকু মান বৃদ্ধি করতে হবে। সো আমরা এরপরে আমাদের পরের অঙ্কটা দেখে ফেলি। আমরা বুঝতে পারলাম যে এখানে অভিকর্ষ ত্বরণে আমাদের কীরকম অঙ্ক আসতে পারে। সো নেক্সট অঙ্কটি একটু দেখা যাক। নেক্সট অঙ্কে কী বুঝতে হবে, গ্রাফের একটা প্রশ্ন দেওয়া আছে, এটা ময়মনসিংহ পড়তে এসে আসছিল যে লিমন গুগল থেকে নিম্নের তথ্যসমূহ পেল, এবং এখানে দেওয়া আছে পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে, এবং এখানে আমাদের বেশ কিছু ইনফরমেশন আছে, গ্রাফ দেওয়া আছে। ভূপৃষ্ঠ হতে পৃথিবীর কেন্দ্রের দিকে এইচ দূরত্বে ও আর অভিকর্ষ ত্বরণের গ্রাফ 1 নাম্বার চিত্র। এটা কোথা থেকে? ভূপৃষ্ঠ হতে পৃথিবীর কেন্দ্রের দিকে। তুমি ভূপৃষ্ঠ হতে কেন্দ্রের দিকে নামতেছো, মানে এরকম। এই গ্রাফটা হচ্ছে কি, এই যে ভূপৃষ্ঠ থেকে আস্তে আস্তে কেন্দ্রের দিকে নামতেছো, তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা কমবে, আমরা জানি। ওকে, তখন এইভাবে কমে আর কি। আবার আমরা জানি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলেও কিন্তু কমে, সো সেই ক্ষেত্রেও কিন্তু কমবে। সো এটা আমরা নিচের দিকে, অবশ্যই ভূপৃষ্ঠ হতে উপরের দিকে এইচ দূরত্বে গেলে, উপরের দিকে মানে কি, যে ভূপৃষ্ঠ থেকে তুমি আস্তে আস্তে যখন উপরের দিকে যাচ্ছ, সো উপরের দিকে এইচ দূরত্বে গেলে তখন অভিকর্ষ ত্বরণের মানও কমে, কিন্তু তখন এভাবে কমে না, তখন দেখো কীভাবে কমে, এইভাবেই কমে। সো কেন এইরকম দুই রকম হইলো সেটা হয়তো বা জিজ্ঞেস করছেন ঘ নাম্বারে। উদ্দীপক লেখো যদি ভিন্ন হওয়ার কারণ কি, তোমাকে ব্যাখ্যা দিতে হবে, আসলে অঙ্ক করতে হবে না, ব্যাখ্যা দিতে হবে। সো ডাটাগুলো ব্যবহার করে পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত। সো পৃষ্ঠে জি এর মানের একটা অঙ্ক দেখানোর জন্য এই প্রশ্নটা রাখছি আমরা। সো ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মানটা কত? সো Gm/r², এবং এখানে দেখো প্রত্যেকটা মান দেওয়া আছে, এখানে যে মান দেওয়া সেটাই তুমি নিবা, কারণ ওরা এই মানগুলো পাইছে। সো এই মানগুলো ইউজ করতে হবে। সো এই মানগুলো এখানে বসাই দিবা, সবগুলো মান বসাই দিলে তুমি দেখবা যে Gm/r² মানটা 9.8 কাছাকাছি চলে আসবে। সো এটা কোনো বড় কথা না। সো আমরা ব্যাখ্যাটা একটু বলি যে কীভাবে তুমি ব্যাখ্যাটা লিখতে পারো বা করতে পারো, এবং তোমার জেনে রাখা উচিত। ভূপৃষ্ঠ থেকে নিচে নামলেও জি এর মান কমে, ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলেও জি এর মান কমে, তবে এই কমার হারটা কিন্তু একই রকম না। 10 কিলোমিটার নিচে গেলা, 10 কিলোমিটার উপরে গেলা, একই রকম কিন্তু কমবে না। ভূপৃষ্ঠে সেম 9.8, কিন্তু 10 কিলোমিটার নিচে 10 কিলোমিটার উপরে কিন্তু সেমভাবে কমে না।
সো কোথায় কিভাবে কমে সেটা তোমাকে কিছু ব্যাখ্যা করতে, তুমি বলবা যে লেখচিত্র 1-এর ক্ষেত্রে ব্যাখ্যা তুমি সিম্পলভাবে দিয়ে দিবে এরকম করে। লেখচিত্র 1-এর ক্ষেত্রে তুমি বলবা লেখচিত্র একটা আঁকবা, একে তুমি বলে দিবা সূত্র কি, যে ভূপৃষ্ঠ থেকে নিচে আমরা যখন যাই তখন সূত্র কি, যে জি ভূপৃষ্ঠ থেকে নিচে যখন যাই আমরা লেখচিত্র 1, সো জি ইকুয়াল টু জি প্রাইম সমান জি ইন্টু 1 - h/r। তার মানে কিন্তু এই জি প্রাইমের সাথে এইচ এর সম্পর্কটা কি, দেখো এখান থেকে বাদ যাচ্ছে, এখান থেকে বাদ যাচ্ছে, উপরে আসতে দেখে কিন্তু সমানুপাতিক ভাই বোনা, যে এইচ বাড়লে জি বাড়বে তা না, আমরা জানি ব্যস্তানুপাতিক। এবং এখানকার সম্পর্কটা হচ্ছে জি এর সাথে এই এইচ এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, শুধুমাত্র ব্যস্তানুপাতিক, যে এইচ যদি বাড়ে তাহলে জি কমবে। কিন্তু লেখচিত্র 2, তার মানে উচ্চতার ক্ষেত্র যেটা আর কি, উচ্চতার ক্ষেত্র যেটা, হ্যাঁ উচ্চতার ক্ষেত্র যেটা, সো লেখচিত্র 2 বিশেষ করে যেটা, তো লেখচিত্র 2 মানে উচ্চতার জন্য যে আমাদের জিনিসটা, তো সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা সূত্র জানি কি, জি এইচ সমান সমান জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। হ্যাঁ, যদি আমরা এই জিনিসটাকে এভাবে একটু লিখি, যে ধরে নিলাম যে এখানকার আর প্লাস এইচ মানে এই দূরত্বটা, এই দূরত্বকে তুমি এক্স ধরে নিলাম আর কি, তখন জিনিসটা এখানে লেখা যাবে আর স্কোয়ার এক্স স্কোয়ার। সো জি এইচের সাথে এবার এখানকার এক্স বা দূরত্বের সম্পর্কটা বেসিক্যালি কি, বর্গের ব্যস্তানুপাতিক কিন্তু। সো এখান থেকে তোমাকে এই কথাটা হাইলাইট করতে হবে যে জি এইচ এর সাথে এই দূরত্বের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। এখানে ব্যস্তানুপাতিক ঠিক আছে, ফাইন, এখানে ব্যস্তানুপাতিক শুধু ব্যস্তানুপাতিক, হ্যাঁ সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক, কিন্তু এখানে কিন্তু শুধু ব্যস্তানুপাতিক। কিন্তু এখানে খেয়াল করো, এখানেও ব্যস্তানুপাতিক, তবে বর্গের ব্যস্তানুপাতিক, এখানে কিন্তু বর্গ আছে একটা, সো বর্গের ব্যস্তানুপাতিক। সো দুই জায়গায় যেহেতু দুই রকম ব্যস্তানুপাতিক, তাই সেখানে গ্রাফের লেখচিত্র দুই জায়গায় দুই রকম হয়েছে। তুমি হচ্ছে এই ব্যাখ্যা দিয়ে দেবো যে এখানে কি হয়েছে, যে এখানে জি এইচ এর সাথে আর এখানে আমাদের যে কিসের মান, এইচ এর মান, সেই মানটা এইভাবে জাস্ট হ্রাস পাইছে, কেন্দ্রে শূন্য হয়ে গেছে। আর উচ্চতার বেলায় কি হয়েছে, যে এইভাবে করে কমতেছে আর কি। হ্যাঁ, সো এইটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে, এখানে জি আর এখানে হচ্ছে কি এইচ। সো তুমি এইটুকুই এভাবে ব্যাখ্যা দিয়ে দিবা যে দুই কারণ কি, দুই জায়গায় দুই রকম আসলে সম্পর্ক, এক জায়গায় ব্যস্তানুপাতিক, এক জায়গায় বর্গের ব্যস্তানুপাতিক। সো এই কারণে গ্রাফ দুইটা দুই রকম হয়েছে। সো গ্রাফ দুইটাও দেখা হলে পাশাপাশি ব্যাখ্যাটাও তুমি এভাবে করে নিজের মতো করে গুছিয়ে লিখলেই হয়ে যাবে। সিলেট বোর্ড 22 দেখো এই অভিকর্ষ ত্বরণ দিয়েই কীরকম প্রশ্ন আসছে বা আসতে পারে। সো এখানে পৃথিবীর ভরটা যা যা দেওয়া আছে, জিজ্ঞেস করছে কি, যখন কোনো বস্তু এ বিন্দুতে অবস্থান করে তখন অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করো। তোমাকে দেখতে হবে এই বিন্দুটা কি, যে আমাদের ভূপৃষ্ঠে আছে, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে নাকি ভূপৃষ্ঠ থেকে গভীরে আছে। সো তুমি খেয়াল করো, দেখো এইটা বলে দিচ্ছে তোমাকে আর, সো এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে আর মানে কি, এইটুকু তো ভূপৃষ্ঠ বোঝা যাচ্ছে। সো ভূপৃষ্ঠের আগেই, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই এ বিন্দু, তার মানে এই বিন্দুটা অবশ্যই কোথায়, যে কোথায়, কেন্দ্রে, মানে হচ্ছে কেন্দ্র হচ্ছে অভ্যন্তরে, অভ্যন্তরে, হ্যাঁ অভ্যন্তরে। সো আমরা এখন এখান থেকে কী করবো, বেসিক্যালি আমরা সূত্র লিখে ফেলবো, যে অভ্যন্তরের জন্য সূত্র কী ছিল, এই গ নম্বর অঙ্কটা এখানেই চাইলে করে ফেলা কিন্তু যাবে। তো তুমি লিখবা, আমরা জানি ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় নামলে, সো তুমি লিখবা এইচ গভীরতায়, এবং এই গভীরতাটা কোথা থেকে, আমরা যে সূত্র লিখতাম ভূপৃষ্ঠ হতে, তো সেই কথাটা উল্লেখ করা যাইতে পারে যে ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায়। সো গ নাম্বার করতেছি আমরা, ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় আমাদের জি এর মান, জি প্রাইম সমান সমান জি ইন্টু 1 - হচ্ছে এইচ বাই আর। এই সূত্র আমরা শিখে আসলাম, যেখানে এইচ মানে ছিল ভূপৃষ্ঠ হতে গভীরতা। দেখো কথাটা স্পষ্ট লেখা আছে, ভূপৃষ্ঠ হতে গভীরতা। তো এখন যখন তুমি মানটা বসাবা, তুমি খেয়াল করো এখানে সব কিছু কিন্তু আমাদের মোটামুটি দেওয়া আছে। জি প্রাইম, জি এর মানটা হচ্ছে, আমরা ভূপৃষ্ঠ যেহেতু, ভূপৃষ্ঠে জি এর মানটা 9.8, 1 - এইচ বাই আর, আর এর মান তো আর, এখানে আর এর মানটা পরে বসাচ্ছি আমরা। খেয়াল করো, তোমাকে বলে দিচ্ছে এ বিন্দু, হ্যাঁ এ বিন্দুতে, আমাকে জিজ্ঞেস করছিল এ বিন্দুতে, তার মানে এ বিন্দুতে, তার নিচে লিখে নিচ্ছি এ বিন্দুতে, অর্থাৎ ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায়। সো তুমি কিন্তু এইটুকু নিবা না যে r/2, তোমাকে বেসিক্যালি যেটা নিতে হবে যে এই তো ভূপৃষ্ঠ, সো ভূপৃষ্ঠ থেকে কতটুকু গভীরতায় আছে, এই এবি দূরত্ব হচ্ছে তোমার উচ্চতা, বি থেকে এ, তারপরে তোমার হচ্ছে উচ্চতা কি, এখানকার এইচ কি হচ্ছে বি থেকে এ যে ডিস্টেন্স, সেটা। তো সেটা তুমি বুঝতেই পারতেছো যে এখান থেকে এইটুকু, খেয়াল করো, এখান থেকে এইটুকু হচ্ছে কত তোমার আর, আবার এখান থেকে এইটুকু হচ্ছে কত r/2। তাহলে তুমি বুঝতেই পারতেছো এই ডটের যে লাইনটুকু, এইটুকু আসলে কত হবে, এইটুকু r/2 হলে এইটুকু r/2,
আর এইটুকুই কিন্তু তোমার এইচ। এটা তোমাকে বুঝতে হবে যে ভূপৃষ্ঠ হতে, ভূপৃষ্ঠ তো এইটা, সো ভূপৃষ্ঠ হতে কত গভীর আছে। সো আর মাইনাস আর বাই টু মানে কত, আর বাই টু। সো এই এইচ ইকুয়াল টু বি এ, আর বি এর মানটাই কত, সে হচ্ছে আর বাই টু। ঠিক আছে, আমরা কিন্তু বিয়োগ করে পাইছি, এটা এভাবে পাইছি, কিন্তু আমরা আর এর মানটা একটু লিখে দিচ্ছি যে আর ছিল টোটালটা আমাদের ও বি মাইনাস ও এ করে কিন্তু এভিটা পাইছি আমরা। সো আর মাইনাস আর বাই টু, তার মানে আলটিমেটলি হচ্ছে কত, আর বাই টু। সো এটা হচ্ছে আমাদের আর বাই টু। সো এখানে বসাই দিচ্ছি আমরা এখানে আর বাই টু। যদি হিসাব নিকাশ করো, এখানে কারাগারি করো, কি আসবে দেখো, খেয়াল করো। সো জি প্রাইম সমান সমান এখানে 9.8, আর এখানে কি আসবে দেখো, আর বাই টু কাটা গেলে কি থাকবে, এখানে থাকবে হচ্ছে হাফ, আর এক থেকে হাফ বাদ গেলে হাফ থাকবে আলটিমেটলি। তার মানে জি প্রাইমের মানটা অ্যাপ্রক্সিমেটলি 4.9, 4.9-এর কাছাকাছি আসবে, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো ওকে, দ্যাটস ইট। সো এটা তুমি গ নম্বরে ইজিলি করে ফেলতে পারো, কোনো ঝামেলা ছিল না আসলে। উদ্দীপকে বর্ণিত এ ও সি বিন্দুর মধ্যে কোথায় বস্তুটি বেশি ওজন অনুভব করবে, যেখানে জি বেশি, হ্যাঁ, কোথায় ওজন বেশি অনুভব করবে, যেখানে জি এর মানটা বেশি হবে, তাহলে যেখানে জি বেশি। সো আমার এখানে জি এ এবং জি সি দুই বিন্দুতে বের করতে হবে। সো এ বিন্দুতে আমরা কিন্তু দেখো, খেয়াল করো, এ বিন্দুতে জি এর মানটা জানি, হ্যাঁ, অলরেডি কিন্তু আমরা এ বিন্দুতে জি এর মানটা জানি, এটা কিন্তু জি এ বলা যেতে পারে এ বিন্দুতে, হ্যাঁ, এ বিন্দুতে। সো এ বিন্দুতে জি এর মানটা আমরা জানি, আমরা এখন বের করবো যে হচ্ছে ঘ নম্বরে যে সি বিন্দুতে জি এর মান, যে সি বিন্দুতে জি এর মান, সি বিন্দুতে জি এর মান কি দিলাম হচ্ছে জি সি দিলাম, মনে করো নামটা দিলাম জি সি। সো জি সি এর মানটা কত হবে, সো লিখো এখানে যে জি সি। এবার তোমাকে খেয়াল করতে হবে শুরুতেই যে ওই সি বিন্দুটা কি ভূপৃষ্ঠের নিচে নাকি ভূপৃষ্ঠের উপরে, সেটা খেয়াল করতে হবে। সো খেয়াল করে তুমি দেখো এখানে আমাদের কি আছে, এখানে আমাদের আছে হচ্ছে এটা হচ্ছে ভূপৃষ্ঠ বি বিন্দু, আর এখান থেকে সে উচ্চতায় আছে এইটুকু উচ্চতা, তাহলে বিসি, তাহলে উচ্চতায় আছে। তুমি এখানে লিখে ফেলবা যেহেতু উচ্চতায় আছে, তাহলে লিখে ফেলবা এখানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, হ্যাঁ, তাহলে কথাটা অবশ্যই কি যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায়। সো ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় কি লিখবা, যে জিসি সমান সমান জি ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, সো ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় জিসি এর মানটা হবে জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এখন তুমি যদি এখানে মানটা বসায় দাও, কি আসবে খেয়াল করো, জি এর মান 9.8, ফাইন, আর এর মান হচ্ছে আর, এবার আর এর মান তো এখানে আর প্লাস এইচ এর মানটা কত সেটা তোমাকে একটু বুঝতে হবে। এই জিসি এর ক্ষেত্রে আমাদের এইচ কি হবে, হ্যাঁ, এইচটা কি হবে, এইচ তো সবসময় কি হবে, ভূপৃষ্ঠ হতে উচ্চতা। সো ভূপৃষ্ঠ তো ভাইয়া এইটা ছিল ভূপৃষ্ঠ, তাহলে বি থেকে সি দূরত্ব হবে, তো এটা হবে আসলে বিসি দূরত্ব, এই ডিস্টেন্সটুকু, সো এই ডিস্টেন্সটুকু কত হবে, কত, সেম তুমি আগের স্টাইলে বের করবো, আমি এটাকে সবগুলো বের করতেছি কোন কালি দিয়ে, লাল কালি দিয়ে। দেখো ও থেকে সি এর দূরত্ব সমস্ত হিসাব কিন্তু ও থেকে, হ্যাঁ, এখান থেকে কিন্তু হিসাবটা করা আর বাই টু, আর 3r/2, সো এখান থেকে হিসাবটা করা। সো এখান থেকে একেবারে ওসি এর দূরত্বটা, এখানে ওসি কত, এখানে ওসি হচ্ছে 3r/2, আর এখানে তোমাকে আরেকটা কথা বলা আছে যে ওসি আর ওবি এর মানটা কত, ওবি এর মানটা হচ্ছে আর, আমার তো দরকার হচ্ছে ভাই বিসি, তো বিসি কি লেখা যাবে এখানে, তো লিখতে পারবা এখানে বিসি সমান সমান কি, যে ওসি মাইনাস ওবি, সো ওসি মাইনাস হচ্ছে ওবি। সো তুমি খেয়াল করো ওসি মাইনাস ওবি, ওসিটা কত, পুরা ওসিটা হচ্ছে 3r/2, সো পুরা ওসিটা হচ্ছে 3r/2 মাইনাস ওবিটা কত, ওবিটা হচ্ছে আর, ওবিটা হচ্ছে কত আমাদের এখানে 0 থেকে আর, ওবিটা হচ্ছে আমাদের আর। সো হিসাব করলে আমাদের কি আসবে খেয়াল করো, এই হিসাব করলে আসবে হচ্ছে 2, আর এখানে আসবে হচ্ছে 3r মাইনাস হচ্ছে কত 2r। সো হিসাব করে তুমি কি পাচ্ছ দেখো, যে 3r মাইনাস 2r মানে কত আর, তার মানে r/2, তার মানে এইটা বেসিক্যালি হচ্ছে কত r/2। সো এভাবে তোমাকে বুঝে নিতে হবে যে আমাদের এখানে যে এইচ এর এই মানটা কত, আমি যেটা বুঝতে পারলাম কত এখানে আসছে, যে r/2। এখন তোমার জাস্ট এই r/2 এখানে বসাই দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো আমরা চলো এখানে সরাসরি এই এইচ এর মানটা বসাই দিচ্ছি কত, r/2। সো এইচ এর মানটা আমরা এখানে বসাই দিচ্ছি, আর লাল দিয়ে বসাই দিই এখানে, এইচ এর মানটা হচ্ছে r/2, পুরোটার পরে কি আছে হোল স্কোয়ার আছে। সো এইটা আমাদের এখান থেকে অ্যান্সার, জিসিটা কি আসবে এখানে 9.8, এখানে পুরোটা হিসাব করো, তুমি মানগুলো বসাইতে পারো, হিসাব করতে পারো। এখানে আমি একটু হিসাব করি যে এখানে কত আসবে আমাদের, এই যে 2, এখানে আসতে হচ্ছে 2r যোগ r, তার মানে আসবে হচ্ছে 3r/2, পুরোটা হিসাব করলে আসবে 3r/2, আর উপরে আসে হচ্ছে আমাদের কত আর, সো একেবারে হোল স্কোয়ার। সো
দ্যাটস ইট, তুমি এখানে জাস্ট মানটা বসায় দাও। হ্যাঁ, এখানে মানটা বসায় দাও, এখানে উপরে আসবে হচ্ছে 2r/3r। সো এবং খেয়াল করে দেখো আর কাটা যাবে, সো এখানে মানটা আসবে হচ্ছে আচ্ছা 9.8 থাকুক আমাদের, 9.8, আর এই 2 উপরে গেলে 2r/3r, আর কাটা থাকলে আসবে হচ্ছে 2/3, আর উপরে কি আছে 2/3, উপরে আমাদের কি আছে, উপরে আমাদের আছে হচ্ছে স্কোয়ার। সো 2/3 মানে কত, 4/9। সো 9.8 ইন্টু 4/9 করলে আমাদের কত আসে দেখা যাক। সো 4/9 ইন্টু দিয়ে দিচ্ছি আমরা 9.8, এটা করলে আসছে 4.3। সো এই আমাদের এই মানটা আমাদের আলটিমেটলি কত আসে, আমরা এটা হচ্ছে ব্লু দিয়ে লিখতেছি। এই টোটাল মানটা আসে হচ্ছে আমাদের 4.35। সো দেখা যাচ্ছে কিন্তু চেক করি যে 4.35 হচ্ছে আমাদের সি বিন্দুতে। ওকে, 4.35 হচ্ছে আমাদের সি বিন্দুতে জি এর মান। আর তার মানে আমরা এখান থেকে অ্যান্সারটা আসলে সামারি করে আসো। হ্যাঁ, আমাদের যেটা বলছিল যে কি কি হবে না হবে, তো তুমি লিখবা এখানে যে হচ্ছে যেহেতু লিখবা হচ্ছে যেহেতু, দেখো আমরা কিন্তু পাইছিলাম এখানে 4.9, তো লিখবা যেহেতু জি এ ইজ গ্রেটার দেন জি সি, সুতরাং এ বিন্দুতে ওজন বেশি হবে। এ বিন্দুতে জি এর মান বেশি, তার মানে ওজন বেশি হচ্ছে। এ বিন্দুতে জি বেশি, এ বিন্দুতে জি বেশি, এ জি বেশি, সুতরাং এ বিন্দুতে জি বেশি, এবং সুতরাং এ বিন্দুতে ওজন বেশি হবে। এ বিন্দুতে ওজন কি হবে, বেশি হবে। সো এ বিন্দু জি বেশি, সুতরাং এ বিন্দুতে ওজন বেশি হবে। দ্যাটস ইট। সো এটাই আমাদের এখানকার প্রশ্ন ছিল। এখান থেকে বোঝাবো একটা জিনিস ছিল যে এইচ যখন তুমি বসাবা তখন অবশ্যই চিন্তা করে নিবা যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা নিতে হবে, সেটা খেয়াল করে তুমি বাকিটুকু করবা। এরকম গ্রাফ দেওয়া থাকলে যেন করতে পারো, সেজন্য আমি এটা দেখাই দিলাম এখান থেকে। সো আশা করি এই টাইপেরগুলো পারা যাবে। এখন আমরা এখান থেকে দেখবো হচ্ছে মহাকর্ষীয় বিভব প্রাবল্যের যে টাইপটা, সেটা যে মহাকর্ষীয় বিভব প্রাবল্য থেকে আমাদের কীরকম কী কী আসতে পারে। সো মহাকর্ষীয় বিভব প্রাবল্যের আমরা অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করব। সো আশা করি এখান থেকে এইচ উচ্চতায়, এইচ গভীরতায় বা আহ্নিক গতির কারণে কী কী চেঞ্জ আসতে পারে সেটা কিন্তু দেখাই দিলাম প্রত্যেকটা একটা করে। সো আশা করি এখন তুমি কনসেপ্ট তোমার ক্লিয়ার, অঙ্ক তুমি করতে পারবা। একটু চেষ্টা তো নিজে করতেই হবে। মহাকর্ষ বিভব প্রাবল্য কিন্তু এখানে অনেকগুলো সূত্র ছিল। বিভবের ক্ষেত্রে সূত্র ছিল, আমরা কি পাইছিলাম যে v = -gm/r। প্রাবল্যের ক্ষেত্রে সূত্র ছিল কি, যে E = gm/r², বা আমরা ছোট হাতের আর লিখতাম ওনার সময় কি কথা, সো gm/r²। সো এটা কিন্তু আমরা এখানে সূত্র আকারে ইউজ করতাম। বিভব প্রাবল্যের ডিরেকশন আছে, এটা একটা ভেক্টর রাশি কিন্তু, আর এটা কিন্তু হচ্ছে কি স্কেলার রাশি, আর যোগ করলেই হবে বিভব। সো দেখি আমাদের এখানে কীরকম প্রশ্ন আসতে পারে এই অঙ্ক থেকে। যেমন হচ্ছে এই চট্টগ্রাম বোর্ডে এই সংখ্যাটা কি বলছে, সূর্য ও পৃথিবীর ভর যথাক্রমে এত এত। যে সূর্য ও পৃথিবীর সংযোগ রেখার মধ্যবিন্দুতে মহাকর্ষ বিভবের মান নির্ণয় করো। সূর্য পৃথিবীর ভর দেওয়া আছে এবং সূর্য পৃথিবীর দূরত্ব দেওয়া আছে। তোমাকে বলছে সূর্য পৃথিবীর সংযোগ রেখার মধ্যবিন্দুতে, তার মানে ব্যাপারটা এরকম চিন্তা করো। হ্যাঁ, তুমি এরকম চিন্তা করো যে মধ্যবিন্দুতে কি মহাকর্ষ বিভবের মান বের করো। সেখানে তোমাকে চিন্তা করতে হবে মহাকর্ষ বিভবের মানটা বের করার সময় তুমি খেয়াল করো যে এই কাজ তুমি করবা। এখানে আমাদের কি আছে, ধরলাম এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর ধরলাম হচ্ছে এই কালারটা হচ্ছে আমাদের সূর্য আর কি। তো এইটার প্রত্যেকের ভরটর দেওয়া আছে যে এটার ভর কত, ব্যাসার্ধটা এখানকার দেওয়া নাই, সরাসরি ভর দেওয়া। সো এখানকার সেন্টার। সো এটার ভর আমাদের দেওয়া আছে যে কি ME, আর এটা হচ্ছে কি সূর্য, তাহলে কি হবে MS, মানে ম্যাস অফ সানের ম্যাসটা দেওয়া আছে এখানে। ভালো। আর এদের টোটাল ডিস্টেন্সটা, সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স এদের, সেই ডিস্টেন্সটা আমাদের বেসিক্যালি দেওয়া আছে। ওকে, ভালো। সো এই ডিস্টেন্সটা আমাদের দেওয়া আছে এখান থেকে, যে এই ডিস্টেন্সটা বেসিক্যালি কত হতে পারে সেটা দেওয়া আছে, 1.5 × 10⁻11 মিটার। আমাদের ঠিক মধ্যবিন্দুতে দেখো বলছে মধ্যবিন্দুতে মহাকর্ষ বিভব। সো তুমি যেটা করবা মহাকর্ষ বের করার সময়, দেখো এখান থেকে শুরু করে আগে ধরলাম এই হচ্ছে সেই মধ্যবিন্দুটা, ধরলাম এ বিন্দু, তুমি বের করবা পৃথিবীর জন্য এ বিন্দুতে বিভব, সূর্যের জন্য এ বিন্দুতে বিভব, তারপর দুটো যোগ করে দিবা। কারণ আমরা জানতাম যেরকম একাধিক বস্তু যখন থাকতো, গণনাটা করতেছি আমরা, তখন সেক্ষেত্রে মহাকর্ষীয় বিভব কী হইতো। তো আমি একেবারে লিখতেছি মোট মহাকর্ষীয় বিভব, এক লাইনে লিখতেছি আমরা মোট মহাকর্ষীয় বিভব। মহাকর্ষীয় বিভব যেহেতু স্কেলার রাশি, এখানে যোগ করলেই হবে। মোট মহাকর্ষীয় বিভব নাম দিলাম যে হচ্ছে সাপোজ ক্যাপিটাল V। মোট মহাকর্ষীয় বিভব কী হবে, পৃথিবীর জন্য মহাকর্ষীয় বিভব আর্থ, হ্যাঁ, আর হচ্ছে সূর্যের জন্য মহাকর্ষীয় বিভব। এবার মুক্তিবেগ ভাইব না, মানে VE, মানে আমরা বিভব বোঝাইছি এখানে।
সো আমরা বের করি আসো। সো পৃথিবীর জন্য যে মহাকর্ষ বিভবটা হবে সেটা কত হবে? সূত্র একটাই, যে মাইনাস তো থাকবেই, জি এম, তাহলে পৃথিবীর আমরা ভর নিব, আর জি এম বাই আর, সো আমরা কোন আর নিব? পৃথিবীর আর নিব, আর ই, মানে পৃথিবীর আর ই মানে পৃথিবীর ব্যাসার্ধ না, মানে ওই বস্তুটা এখানে আছে, এখানে আছে, সো এইটুকু ডিস্টেন্স হচ্ছে কি মধ্যবিন্দু, মানে এটা হচ্ছে আর ই। সো আর ই মানে বেসিক্যালি কি, যে হচ্ছে ওই যে অর্ধেক দূরত্ব, এই যে ধরলাম সূর্যের দূরত্ব হচ্ছে সাপোজ ডি, এই টোটাল ডিস্টেন্সটা মনে করো ডি, এই টোটাল ডিস্টেন্সটা ডি, তাহলে আর ই এর মান কত হবে? সো আর ই হবে হচ্ছে ডি বাই টু, মধ্যবিন্দু যেহেতু। সো এটা আমাদের একটা জিনিস যোগ এখানে থাকলো আমাদের। আর এখানে সূর্যের জন্য, এই সূর্যের জন্য সানের জন্য যে বিভবটা হবে সেটা এই বিন্দুতে কত হবে? এই বিন্দুতে তো এটারও সেম সূত্র, যে মাইনাস জি এম, সানের আমরা হচ্ছে ভরটা নিব, জি এম বাই আর স্কোয়ার, আর এর মানটা কত নিব? জি আর স্কোয়ার না, আর এর মানটা কত নিব আমরা এখানে? এই যে এখানকার এই ডিস্টেন্সটা হচ্ছে কি আমাদের, এই যে সানের জন্য হচ্ছে আমাদের ডিস্টেন্স। সো এটাও কত? এটাও কিন্তু আমাদের বেসিক্যালি কত, এই আর এস এর মানটাও কিন্তু বেসিক্যালি কত হচ্ছে ডি বাই টু, কারণ মধ্যবিন্দুতে বলছে তো। ওকে, সো এই হচ্ছে তোমার কাজ, তুমি জাস্ট মানগুলো বসাও এখানে, মানগুলো বসাই তুমি বাকি কাজটাও করে ফেলতে পারো। যে কাজটা করতে পারো তুমি, যে এখানে কমন টমন যাচ্ছে, কমন টমন নিয়ে লিখতে পারো, বা ডাইরেক্ট মান বসাই দাও ভাই, কোনো প্যারা নাই, ডাইরেক্ট মান বসাই দিচ্ছি, কোনো প্যারা না নিয়ে, কোনো কমন টমন নিচ্ছি না, ডাইরেক্ট মান বসাই দাও। সো জি এর মানটা 6.673 10⁻11, এটা বসাইলা। এম ই মানে কি, আর্থের ভর 6 × 10⁻24, সো 6 × 10⁻, কত? 24। আর ই এর মানটা কত হবে? ডি বাই টু, মানে 1.5 ডি বাই টু যদি করি কত আসে? এখানে করলে কত হবে? 1.5কে তুমি হচ্ছে 10⁻11 15কে যদি ভাগ দাও তাহলে 7.5 আসবে, তাহলে আসবে হচ্ছে 0.75 10⁻কত? 11। সো এটাই বসাই দিচ্ছি, তুমি একটু ভাগ করে বসাই নাও। সো 0.75 × 10⁻, কত? 11। সো সামনে কিন্তু এটা মাইনাস আছে, সো মাইনাস তো থাকবেই। সো এইটা থাকলো তোমার এখানে, আর এই প্লাস মাইনাসে কি আবারও মাইনাস হয়ে যাবে, এখানে একেবারে লিখে দিতে পারো তুমি চাইলে সেটা। আর এখানকার মানগুলো বসাই দাও, এই যে মানগুলো বসাই দাও। সো জি এর মানটা 6.673 × 10⁻, কত? -11, আর ভর হচ্ছে কত? 2 × 10⁻30, সূর্যের ভরটা বসাই দিলাম। আর ডিস্টেন্স তো ডি বাই টু সে জানোই, 0.75 × 10⁻11। সো দ্যাটস ইট। সো এইটুকু তুমি এই মাইনাস আর এই মাইনাস পুরোটা হিসাব করো, হিসাব করে দেখো এই মহাকর্ষ বিভবের মানটা কত আসে। এইটু ক্যালকুলেটারে উঠাই দিলেই তো ডাইরেক্ট চলে আসবে। সো আর বললো না যে ভাই হিসাব এটা পারি না, এটা জাস্ট ক্যালকুলেটারে উঠাই দাও, চলে আসবে। একক কী হবে? এত জুল পার কেজি, মহাকর্ষ বিভবের একক কি? জুল পার কেজি। সো দ্যাটস ইট। সো এভাবে চলে তুমি করে ফেলতে পারো। আর ঘ নাম্বারটা অলরেডি আমরা করে দিয়েছিলাম তোমাকে, খেয়াল করে দেখো। পৃথিবী এবং সূর্যের সংযোগ সরলরেখার উপর একাধিক বিন্দুতে প্রাবল্যের মান শূন্য হওয়া সম্ভব কিনা, মানে কোথায় শূন্য হওয়া সম্ভব। ওই যে এই অঙ্কিত করেছিলাম যে কোথায় শূন্য হয়, তো তুমি কী করবা, এই অঙ্কটা নিজে করবা, যে এফ আর্থ আর হচ্ছে এফ এস ধরে নিবা, যে ধরি এখান থেকে এক্স দূরত্বে শূন্য হবে, তো এটা ধরে ধরে নিজে করবা, এটা নিজে ট্রাই করবা বা নিজে করবা। এই জিনিস কিন্তু তোমরা করছো এবং এটা কিন্তু বলছিলাম কেউ করতে হয়, বা তুমি এটা নিজেই করে ফেলতে পারবা। তুমি কি ধরবা, যে ধরি পৃথিবী, এরকম ধরে নিতে পারবা, ধরি এই যে আমাদের পৃথিবী আর আমাদের সূর্য, ধরি পৃথিবী আর সূর্যের মধ্যে কোনো একটা বিন্দু, যে পৃথিবী থেকে ধরুন একটা পৃথিবী আমাদের, সো পৃথিবী থেকে এক্স দূরত্বে শূন্য হবে। তাহলে ওই একটা বস্তু যদি তুমি রাখছো এখানে, সো পৃথিবী আর ওই বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এফ ই, সূর্য আর ওই বস্তুর মধ্যে যে আকর্ষণ বল এফ এস, আচ্ছা আমি একটু দাঁড়া করাই দিই লাইনটা, তো সেই দুইটা সমান হইলে শুধুমাত্র শূন্য হওয়া সম্ভব। সো পৃথিবী আর ওই বস্তুর মধ্যে আমাদের আকর্ষণ বলটা কত হয়েছে, ধরলাম এখানে বস্তু আছে যার ভর হচ্ছে এম ভর, পৃথিবী আর ওই বস্তুর মধ্যে আকর্ষণ বলটা কত, সূত্র কি লিখবা, যে জি M1, M1 মানে কি এম ই, M2 হচ্ছে কি ওই বস্তুর ভর, জি M1 M2 বাই ডি স্কোয়ার। সো ডি কত, দূরত্ব কত, এক্স, সো এক্স দূরত্ব ইকুয়াল টু, আবার এই যে সূর্য, এই যে হচ্ছে সূর্য, সূর্য আর ওই বস্তুর মধ্যে আকর্ষণ বল কত হবে, জি M1 ইন্টু M2, এই যে এটা আমাদের সেই M2, M1 M2 বাই এর দূরত্ব কত, পুরোটা হচ্ছে ডি, এইটুকু এক্স, তাহলে এইটুকু কত হবে, এটুকু হবে হচ্ছে ডি মাইনাস এক্স, ডি মাইনাস এক্স। সো ডি মাইনাস এক্স হোল স্কোয়ার, ডি মাইনাস এক্স হোল স্কোয়ার। সো এইটুকু হচ্ছে জিনিস। তো এখান থেকে আমরা জাস্ট কী করে ফেলি, এখান থেকে হচ্ছে আমরা জি জি কেটে ফেলি, এম কেটে ফেলি। সো দেখো এই চলে আসছে আমাদের। সো এটাই তুমি এখান থেকে জাস্ট এক্স এর মান, ডি এর মান তো জানোই, ডি তো হচ্ছে টোটাল ডিস্টেন্সটা, এই পুরোটা ছিল আমাদের কি ডি।
সো এটা কিন্তু প্রশ্নে বলা ছিল 1.5। সো এই মানগুলো বসাই তুমি এখানে এক্স এর মান বের করবা, দেখবা এক্স এর কয়টা মান বের হয়। যদি এক্স এর দেখবা যে পজিটিভ 2টা মান বের হয় তাহলে বলবো যে হ্যাঁ একাধিক বিন্দুতে হবে। যদি এক্স এর একটা মান পজিটিভ বের হয় তাহলে বলবো যে হ্যাঁ এক বিন্দুতে শূন্য হওয়া সম্ভব, কারণ মাইনাস মান তো সম্ভব হয় না, দূরত্ব তো মাইনাস হয় না। সো এই জিনিস আমি করেও দিলাম, সমস্যা নেই। সো এইটা আমাদের ছিল কি ঘ নাম্বারটা, ঠিক আছে। সেটা হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। সো আশা করি বুঝে গেছো কীভাবে করতে হবে, কমপ্লিট করে ফেলতে পারো চাইলে এটা। ওকে, সো এখানে দেখো মহাকর্ষীয় বিভবের আরেকটা অঙ্ক দেওয়া আছে, বলছে যে এই গ্রহের পৃষ্ঠের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব নির্ণয় করো, আর এ ও বি উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান কি একই হবে কিনা সেটা যাচাই করতে বলছে। তোমাদের মহাকর্ষীয় বিভবের আরও একটা অঙ্ক, তোমরা একবার পড়ো। বলছে এ ও বি একই উপাদান একই গড় ঘনত্ব বিশিষ্ট দুইটা কাল্পনিক গ্রহ, ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে। এই গ্রহের পৃষ্ঠের কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব। সো গ নাম্বারটা কিন্তু খুবই সিম্পল, আচ্ছা গ নাম্বার, এ নাম্বার না। হ্যাঁ, সো এই ধরে নিলাম এটা কি গ বানাই দিচ্ছি আমরা, ঠিক আছে, হচ্ছে গ। সো গ নাম্বারটা বলছে কি এ গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব। লিখে ফেলো যে এ গ্রহের পৃষ্ঠে, এ গ্রহের পৃষ্ঠে, সো এ গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব, এ গ্রহের পৃষ্ঠে, এ গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব, এ গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব। তো এই গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব ভি তুমি কি লিখবা, এ গ্রহের পৃষ্ঠে, এ গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব ভিটা তুমি কি লিখবা, ভিটা তুমি লিখবা হচ্ছে এরকম, এ গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় বিভব ভি ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি এম বাই আর। এটাই তো জিনিস ছিল, মানটা বসাই দিও তুমি জাস্ট, যে পৃষ্ঠে, গ্রহের পৃষ্ঠে মানে কি আর এর মান তো জাস্ট আরই বসাবা, মানটা বসাই দাও 6.673 ইন্টু 10⁻11 এবং এম এর মানটা কত, এ গ্রহ, সো এর ভরটা নিব আমরা, এম এ নিব আর কি, এম এ। সো এ গ্রহের ভর কত, এর ভর হচ্ছে 5.93, সো 5.93 কত 24। আর এর মান কত খেয়াল করো, ভর এত এবং ব্যাসার্ধ হচ্ছে 6.93, তো 6.93 কত 6 মিটার। মিটার লিখতে হবে না, সো মাইনাস জি বাই, সো এটা তুমি বসাই দাও। সো দ্যাটস ইট, এই তোমার কিন্তু অ্যান্সার এই গ্রহের পৃষ্ঠে দিতে বলছে। ওকে, পরেরটা বলছে ঘ নম্বরে যে এ ও বি গ্রহ উভয় গ্রহের পৃষ্ঠে মহাকর্ষীয় প্রাবল্যের মান একই হবে কিনা। সো খুবই সিম্পল, তুমি জাস্ট দুইটা গ্রহের জন্য কি বের করবা, যে এই গ্রহের জন্য মহাকর্ষীয় প্রাবল্য বের করবা। সূত্র জানি আমরা জি এম বাই আর স্কোয়ার, আর মানে সে বড় হাতের আরই হবে আসলে, পৃষ্ঠে দেখতে বলছে। আবার তুমি বের করবা কি বি গ্রহটা, বি গ্রহের পৃষ্ঠে কি হবে, শুধুমাত্র জি এম বাই আর স্কোয়ার। তো তোমার কাজ যেটা হবে বেসিক্যালি সেটা হচ্ছে এইটা, যে এখানে এ গ্রহ বলছে এ গ্রহের ভর নিবা, এ গ্রহ বলছে সো এ গ্রহের দূরত্ব নিবা, এখানে বি গ্রহ বলছে সো বি গ্রহের ভর নিবা আর বি গ্রহের দূরত্ব নিবা। সো এই মানটুকু বসালেই তুমি দেখবা মানে একই আসে কিনা। দ্যাটস ইট। সো এই মানটা আসলে তো বসানোর দরকার নাই আমার মনে হয়, সেটা তুমি নিজেই বুঝে ফেলতে পারতেছো। সো 6.673 ইন্টু 10⁻11, হ্যাঁ, -11। আর এম এ কত, এম এ এর ভরটা আগে আমরা বসেছিলাম 5.93, 10 কত 24। আর এর মান কত, আর এর মান দেখতে পাচ্ছ এখানে, সো 6.93 ইন্টু 10⁶, আর উপরে কিন্তু স্কোয়ার হবে। সো তুমি কী বের করো, মহাকর্ষীয় প্রাবল্যের মানটা বের করবা। সে হচ্ছে মহাকর্ষীয় প্রাবল্য, হ্যাঁ, একক কী হবে, নিউটন পার কেজি, নিউটন পার কেজি। সেম একইভাবে এখানে তুমি মানটা বসাই ফেলো, আসো দেখো জি এর মানটা তো সেম আগের মতো, এই যে 6.673 ইন্টু 10⁻11। আর এম এর বি এর ভর কত, যে হচ্ছে বি এর দেখো ব্যাসার্ধ লেখা আছে, হ্যাঁ, বি এর ব্যাসার্ধ লেখা আছে, ব্যাসার্ধটা বসাই দিচ্ছি আমি, এই হচ্ছে 3 ইন্টু 10⁶ স্কোয়ার। সো এখানে ঘাপলা হইল যে এই এম বি এর যে ভর, সেই ভর তো দেওয়া নাই। সো अब हम क्या करेंगे, সো আমাদেরকে এখন এই মানটা বের করতে হবে, দ্যাটস ইট। সো এইটাই প্রশ্ন ছিল, তুমি বের করতে গেছো সব সরল সহজ মনে, এ বিন্দুর ক্ষেত্রে বি বিন্দুর ক্ষেত্রে, হ্যাঁ, এখন এ গ্রহের ক্ষেত্রে বি গ্রহের ক্ষেত্রে, সেটা হচ্ছে এ গ্রহের জন্য, হ্যাঁ, এটা ছিল এ গ্রহের ক্ষেত্রে, এটা এ গ্রহের ক্ষেত্রে, এটা ছিল কি বি গ্রহের ক্ষেত্রে। সো তুমি দেখলা কি এখানে গিয়ে তুমি একটু আটকায় গেছো, যে তোমার কি নাই এখানে ভরটা। সো ভর না থাকলে বের করতে হবে, দ্যাটস ইট। তোমাকে চিন্তা করতে হবে যে আচ্ছা ভরটা আমি কীভাবে বের করতে পারি, এই সাইডে তুমি চিন্তা করো। সো বি গ্রহের ভর যদি বের করতে চাও, তো আমরা জানি ভর সমান কি, এম সমান রো ইন্টু ভি, ঠিক কিনা, রো ইন্টু ভি। এবার তুমি ভি এর মান বের করে ফেলবা, কোনো সন্দেহ নাই তাতে, কারণ সূত্র তুমি জানো কি,
কারণ তুমি সূত্র জানো হচ্ছে এখানে, দেখো এখানে এম, এই রো এর মান তুমি জানো না, ভি তুমি বের করতে ফেলতে পারবা 4/3 পাই। এটা বি গ্রহের আমার কি লাগবে, বি গ্রহের আয়তন লাগবে। সো বি গ্রহের ব্যাসার্ধ নিব 4/3 পাই আর কিউব, দ্যাটস ইট। কিন্তু রো এর মান তো আর জানি না, রো কোথায়, রো প্রশ্নে বলা ছিল এ এবং বি একই, এ এবং বি এই দেখো বলছিল একই উপাদান ও একই গড় ঘনত্ব বিশিষ্ট। একই ঘনত্ব বিশিষ্ট, তার মানে এর ঘনত্ব যা বি এর ঘনত্ব তাই। তো ভাই আমি এর ঘনত্ব আগে বের করে নিব, তাহলে এর ঘনত্বটা বি এর ঘনত্ব বসাইতে পারবো। তো তুমি চাইলে সাইডে এখানে আমি আরেকটা অংশ করে দিচ্ছি, যে এ গ্রহের ঘনত্ব আমি বের করে নিচ্ছি আর কি, যে এ গ্রহের ঘনত্ব। সো এ গ্রহের ঘনত্ব খেয়ে বের করবো, খেয়াল করো আমরা জানতাম এম সমান সমান, আবারও সূত্র কি, এম সমান রো ইন্টু ভি। সো রো ইকুয়াল টু কি লিখবো, রো ইকুয়াল টু লিখবো হচ্ছে কি এম বাই ভি, তাই না, রো ইকুয়াল টু এম বাই ভি, বা তুমি এটা এক লাইনে লিখতে পারতা যে রো ইকুয়াল টু এম বাই ভি। সো আমি এখানে এক লাইন শর্ট করতেছি, জায়গা কম, রো ইকুয়াল টু কি লিখবো আমরা এখানে এম বাই ভি। সো এ গ্রহের তুমি বের করতে চাচ্ছ, তাহলে এ গ্রহের ভর নিবা, এ গ্রহের আয়তন নিবা, তাই না। তো তুমি এখান থেকে লেখো যে এ গ্রহের ভর কত সেটা দেওয়া ছিল 5.93 ইন্টু 10⁻, কত 24, আর ভি কত, ভি হচ্ছে 4/3 পাই, আর এর মান কত, এই যে আর কিউব 6.93 ইন্টু 10⁻6, 4/3 পাই, আর কি হবে কিউব হবে 4/3 পাই, এই যে আমাদের আর সাথে কি হবে কিউব। সো 4/3 আর কিউব। সো এই দেখো তুমি ক্যালকুলেট করে নিলা, এখানে যে রো এর মানটা আসবে, সাপোজ আমি সেই মানটা এখানে বের করেই নিই, হ্যাঁ বের করে দেখাই তোমাকে। সো নিচের অংশটুকু আমরা আসলে ক্যালকুলেট করে নিয়ে আগে, 4/3 ইন্টু 3.14, 4/3 পাই, আর সাথে আছে কত আমাদের ইন্টু যে আর কিউব 6.93 ইন্টু 10⁻6 হোল টু দি পাওয়ার 3। সো 4/3 পাই আর কিউব করলে আমাদের এটা আসছে। আমাদের যেটা করতে হবে, এই মানটা এখন লিখতে হবে, লিখে ভাগতে হবে 5.93কে 5.93 ইন্টু 10⁻24। সো এটা ভাগ হচ্ছে আমাদের এই অ্যান্সারটা। সেটা করলে আমাদের মোটামুটি একটা মান আসে, সেই মানটা আমরা লিখি, মানটা আসে হচ্ছে 4.25 10⁻3। সো 4.25 ইন্টু 10⁻3 এত কেজি মিটার পার কিউব। কারণ কথা হচ্ছে এইটার ঘনত্ব যা, এই রো এ আর হচ্ছে রো বি, এ আর বি এর ঘনত্ব সেম বলেছে, সো সেম। সো এখানে আমাদের রো বি দরকার, তাই না, সো বি এর ঘনত্ব দরকার। সো রো বি এর মানটা কি হবে, রো এ এর মানের সমান হবে। সো তুমি এটা বের করে নাও, ওই যে মানটা পাইছো 4.25। সো বসাই দাও 4.25 ইন্টু 10⁻3, আর বাকিটুকু তো বুঝেই ফেললা, এখানে 4/3 পাই, আর এর মান কত, আরবি 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 লেখা 3 × 6, সো 3 ইন্টু 10⁻6, এইটুকুর মধ্যে কি আছে, কিউব আছে কিন্তু সুপারটা। সো দ্যাটস ইট, এখানে এম বি এর মানটা তুমি পেয়ে গেছো, এখানে বসাই দিলাম। সো বাকিটুকু তুমি চাইলে করে ফেলতে পারো। সো আমি এখানে টুকু করেই দিচ্ছি, এত গুণ 4/3 পাই। সো 4 ইন্টু হচ্ছে 3.14 ভাগ হচ্ছে 3, 4/3 পাই করা শেষ, আর কিউব করতে হবে। সো ইন্টু আর কিউব 3 ইন্টু 10⁻6, উপরে কি আছে আমাদের কিউব। সো পুরোটা ক্যালকুলেশনগুলো আমাদের আসে 4.8 10⁻23, এই মানটা আসে আমাদের 4. হ্যাঁ এখানে আমাদের মানটা আসে কত, 4.8 ইন্টু 10⁻23 কেজি। সো তুমি ক্যালকুলেশন ঠিক মতো করে নাও, নিজের মতো করে, সমস্যা নেই যাতে। ওকে, সো এখানে তুমি এখানে যে মানটা বসাই দিবা এমবি, চলে আসছে, তো এমবি পেয়ে গেছে। সো এমবি বসালে কিন্তু এখানে আমাদের টোটাল মান চলে আসবে, ইবি চলে আসবে। সো ই এ তুমি বের করতে পারলা, ইবি তুমি বের করতে পারলা, হ্যাঁ এত নিউটন পার কেজি। সো তুমি এখন এখান থেকে কি করতে পারবা, বলতে পারবা যে হ্যাঁ দুই জায়গায় গ্রহে এই প্রাবল্যের মানটা সমান হবে কিনা। সো সমান হবে না বোঝা যাচ্ছে, কারণ এম এর মান আর এর মান তো আলাদা আলাদা। সো দ্যাটস ইট। সো আশা করি বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা কিভাবে অঙ্কটা করতে পারি। সো এই হচ্ছে আমাদের এখানকার অঙ্ক ছিল, মহাকর্ষ বিভব প্রাবল্য দিয়ে এরকম অঙ্ক আসতে পারে। একাধিক বিন্দুতে যদি বিভব থাকে তাহলে যোগ করে দিবা অনেকগুলো থাকলে, হ্যাঁ। আর কোথায় মহাকর্ষ বিভব প্রাবল্য শূন্য হবে, কোথায় বল শূন্য হবে, সেটা এইভাবে আমরা চলে করতে পারি, বা হচ্ছে এরকম আমরা বের করে নিয়ে মহাকর্ষ প্রাবল্যের অঙ্ক করতে পারি, ঠিক আছে। এবার আমরা হচ্ছে মুক্তিবেগ, কৃত্রিম উপগ্রহ যে সূত্রগুলো ছিল, কী সূত্র ছিল, মুক্তিবেগের অনেকগুলো সূত্র ছিল আমাদের, ভিই সমান হচ্ছে √2 gm/r, বা আমাদের মুক্তিবেগ ছিল হচ্ছে √2 gr, বা এই উচ্চতায় মুক্তিবেগ ছিল হচ্ছে √2
2g সাথে কি ছিল r প্লাস h, তাই না? সো এই মুক্তিবেগের সূত্রগুলো তুমি জানলে, এটা ছিল h উচ্চতায় ছিল। সো মুক্তিবেগের সূত্রগুলো তুমি জানো, এবং এখানে কৃত্রিম উপগ্রহ কি জানতে হইতো আমাদের, কৃত্রিম উপগ্রহের আমাদের পর্যায়কাল, তারপর বেগের সূত্র, তারপর হচ্ছে এইচ উচ্চতার সূত্র, সেই কয়েকটা কমন ছিল, তাই না? সবচেয়ে বেশি হইতো কি বেগ বের করতে বলে, আর যদি টি এর মান 24 ঘন্টা হয় তাহলে সেটা কি হইতো মনে করে দেখো, আমাদের বলতো যে হ্যাঁ এটা ভূস্থির উপগ্রহ হবে। সো এই টাইপের প্রশ্নগুলো আমাদের এইখান থেকে বেশ আসে। তখন তুমি দেখে রাখতে পারো যেখান থেকে কীভাবে কী করতে বলছে। মনে এখান থেকে বলছে চট্টগ্রাম না কুমিল্লা বোর্ড 23 বলছে কি যে চাঁদকে একটি সুষম গোলক বিবেচনা করলে, ধরা যাক চাঁদের কেন্দ্র হতে এত উচ্চতা একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণনরত আছে, চাঁদের পরিধি হচ্ছে এত, ঘনত্ব এত, কৃত্রিম উপগ্রহটি যদি এত বেগে চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় তাহলে তার চূড়ান্ত পরিণতি কী হবে বিশ্লেষণ করো। তোমাকে এখানে কি বলছে দেখো, যে এখানে কৃত্রিম উপগ্রহ ঘুরবে এবং কোথাকে কেন্দ্র করে, চাঁদকে, কিন্তু চাঁদের ভর, চাঁদের যে ব্যাসার্ধ সেটা নিয়ে কিন্তু তোমাকে কাজ করতে হবে। এবং প্রশ্নে যেটা বলছে একটু পড়ে দেখো, তুমি এত বেগে নিক্ষেপ করছো ভূপৃষ্ঠ থেকে, তাহলে সেইটার চূড়ান্ত পরিণতি কি হবে। সো তোমাকে এক জিনিস চিন্তা করতে হবে, চাঁদের যেই হচ্ছে মুক্তিবেগ সেটা কিন্তু আমাদেরকে এখান থেকে বের করতে হবে। কারণ তুমি যদি দেখো যে চাঁদের যে মুক্তিবেগ তার থেকে বেশি বেগে আমরা এটাকে নিক্ষেপ করেছি, তাহলে কি হবে যে এইটা হচ্ছে কি বিলীন হয়ে যাবে। সো আমরা সেটা দ্রুত বের করার চেষ্টা করে আসো এখান থেকে মুক্তিবেগ, এটা তো আমাদেরকে বের করতে হবে চাঁদের মুক্তিবেগ। সো মুক্তি যদি বের করতে চাও যে চাঁদের মুক্তিবেগ কত, সো আমি লিখতেছি এখানে চাঁদের মুক্তিবেগ। সো চাঁদের মুক্তিবেগ, সো তুমি সূত্র এখান থেকে যেটা বসানোর চেষ্টা করবা, এই সূত্র তুমি এখান থেকে জানো। মুক্তিবেগের সূত্র আমি লিখলাম যে ভি ই লিখবো আমরা, ই মানে কিন্তু স্কেপ ভ্যালোসিটি। সো এখানে সূত্র হবে √2gm/r। সো তোমার দুইটা জিনিস লাগবে, যে ভাই চাঁদের ভর কত, চাঁদের ব্যাসার্ধ কত, সেটা দেওয়া আছে কিনা দেখি। বলছে একটা সুষম গোলক কেন্দ্র হতে এত উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ আছে এবং চাঁদের পরিধি দেওয়া, ঘনত্ব দেওয়া। সো আমাদের এখানে ভরটা দেওয়া নাই, সো তোমাকে বের করতে হবে, পরিধি দেওয়া আছে চাঁদের পরিধি। সো তুমি এখান থেকে বের করে নিবা যে চাঁদের পরিধি, ঠিক আছে। সো চাঁদের পরিধি কত, চাঁদের পরিধি হচ্ছে লেখা আছে, আমরা জানি চাঁদের পরিধি সমান কত 2πr। সো তুমি এখান থেকে লিখে দিবা যে 2πr ইকুয়াল টু কত আসবে 10.048 ইন্টু 10⁶ মিটার, 10⁶ মিটার, 10⁶ মিটার। সো এখানে 10⁶ মিটার দেওয়া আছে চাঁদের পরিধি, এখানে তুমি কি বের করতে পারবা, আর বের করতে পারবা। সো আর এর মানটা হচ্ছে 048 ইন্টু 10⁶ মিটার, আর এখানে ভাগ করে দেবো কত আমরা 2π দিয়ে। সো আর এর মানটা তো এখান থেকে বের করে ফেলতে পারবো, কোনো সন্দেহ নাই। ঘনত্ব দেওয়া আছে, আমাকে বের করতে হবে এখানে ভর বের করতে হবে। সো ভরটা কীভাবে বের করবো, আমরা জানি এম সমান সমান কি জানি, এখান থেকে এম সমান সমান রো ইন্টু ভি। সো এম সমান সমান রো ইন্টু ভি যেহেতু জানি আমরা, এখান থেকে দেখো রো এর মানটা লেখা সরাসরি। সো রো এর মানটা বসাই দিব আমরা এখানে, যে 1742.3 ইন্টু আয়তন কতই আর আছে। সো আমরা কী করবো এখানে 4/3π আর কিউব। সো এখানে যে আরটা পাইলা সে আর কিউব বসাই দিবা। সো দেখো তুমি কিন্তু এখানে এম এর মানটাও পায়ে গেলা। সো এখানে আর এর মানটা জাস্ট এখানে বসাই দাও, ভাগ করে যেটা আসছে সেটা। সো দ্যাটস ইট। সো এম এর মানটা তুমি পেয়ে গেলা, এখানে তুমি আর এর মানটা পেয়ে গেলা, মুক্তিবেগটা পেয়ে যাবে। সো আমি হিসাবটা করবো না, তোমাকে জাস্ট আমি জিনিসটা কমপ্লিট মানে কনসেপ্টটা দিয়ে দিচ্ছি, তুমি হিসাব তো ক্যালকুলেটর মারলেই হয়ে যাবে। সো তুমি এখান থেকে দেখো এই মুক্তিবেগের মানটা কত আসে, তুমি দেখবা এই মুক্তিবেগের মান আর এই যে এই বেগের মানটা, এই মানটা কিন্তু আসবে মিটার পার সেকেন্ডে আসবে প্রথমত। সো মিটার পার সেকেন্ডে যেটা আসবে তুমি সেটাকে 1000 দিয়ে ভাগ করে দিতে পারো। আমি সমস্ত কনসেপ্ট বলে দিচ্ছি, সেটা 1000 দিয়ে তুমি ভাগ করে দিবা, তাহলে আসবে হচ্ছে কিলোমিটার পার সেকেন্ড। তারপর তুমি চেক করবা যে এই যত বেগে মারছি এটা হচ্ছে ভি বেগ। যদি এরকম হয়, যদি লিখে দিচ্ছি কথাটা আমি, যদি দেখো তুমি ভি এর মানটা কি, ভি এর চেয়ে বড় হয়, এত হয়, যদি এত হয় তাহলে, যদি এত হয় তাহলে, যদি এত হয় তাহলে কি হবে, যদি এত হয় তাহলে তুমি বলবো যে হ্যাঁ, যে বস্তুটি কি হবে, বস্তুটি শূন্য বিলীন হয়ে যাবে আর কি। যদি এত হয় তাহলে শূন্য বিলীন হবে, নাহলে শূন্য বিলীন হবে না, থাকবে, ঘুরতে থাকবে, তাই লিখবা বস্তুটি শূন্যে বিলীন হয়ে যাবে। বস্তুটি কি হবে, শূন্যে বিলীন হবে। তো বস্তুটি কি হবে, শূন্যে বিলীন হবে। সো এই হচ্ছে আমাদের এখানকার জিনিসটা, যদি এরকম বলে তো এভাবে করে ফেলতে পারবা। সো এই হচ্ছে আমাদের মুক্তিবেগ। এরকম হতে পারে যে তোমার কি ভরের মান দাও, বের করে নিতে হবে, যেহেতু চাঁদের মুক্তিবেগ, চাঁদের ভর নিবা, চাঁদের ব্যাসার্ধ নিবা। এখানে একটা অঙ্ক আছে যে শূন্যে বিলীন হওয়ার সম্ভাবনা আছে কিনা। সো এখানে এমনটা কি করবা, সে বলতেছে কি এই একটা পৃথিবীর পৃষ্ঠ থেকে 700 কিলোমিটার উচ্চতায় ঘুরতেছে, তুমি সবার আগে করবা কি 700 কিলোমিটার উচ্চতায় মুক্তিবেগ বের করবা। 700 কিলোমিটার উচ্চতায়
যে 700 কিলোমিটার উচ্চতায় মুক্তিবেগ, 700 কিলোমিটার উচ্চতায় কি করবো মুক্তিবেগ। সো এখানে মুক্তিবেগ কি লিখবা তুমি, ভি সমান সমান হচ্ছে রুট ওভার কি লিখবা 2 ইন্টু জি, সাথে কি লিখবা আর প্লাস এইচ, সব কিছু জানো। কিন্তু জিটা কি হবে, জি এইচ, 700 কিলোমিটার উচ্চতায় জি এইচ, এবং সেটাও তুমি চাইলে এখানে বসাই দিতে পারো। আমি এখানেই বসাই দিচ্ছি। মনে করো তুমি কি জানতা এখানে যে 2 জি এইচ এর সূত্র কি জানতা, জি এইচ এর সূত্র জানতা হচ্ছে এরকম যে জি এম ডিভাইডেড বাই কি হবে, তুমি জানতে যে আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? এইচ উচ্চতায় জি এর সূত্র, আর এখানে কি আছে আর প্লাস এইচ, এখানে আমাদের আছে আর প্লাস এইচ। তো তুমি এখান থেকে জাস্ট একটা কাজ করো, এই যে দেখো এখান থেকে আর প্লাস এইচ এগুলো কাটাকাটি যাচ্ছে। সো থাকছে 2gm, তুমি এভাবে সরাসরি লিখে ফেলতে পারতা যে 2gm, একটা আর প্লাস এইচ আর নিচের একটা আর প্লাস এইচ কাটা যাচ্ছে, থাকবে কি শুধু আর প্লাস এইচ, শুধু আর প্লাস এইচ। সো এবার তুমি পুরোটুকু হিসাব করো, পুরোটুকু হিসাব করে তুমি এখানে একটা মান বসাই দিবা। যেমন আমি মানগুলো বসাই দিচ্ছি এখানে, যে 2g এর মানটা 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার কত -11, এবং সাথে আছে কত এখানে এম এর মানটা দেখো, পৃথিবী ভর তো দেওয়াই আছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার কত 24 কেজি, আর আর প্লাস এইচ, আর এর মানটাও লেখা আছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 যোগ হচ্ছে 700 কিলোমিটার। সো 700 সাথে তুমি আর কি করবে 1000 তুমি গুণ করে দেবে, মিটার হয়ে যাবে। সো আর প্লাস এইচ। সো এই পুরোটুকু হিসাব যদি তুমি করো তাহলে তুমি কি পাবা, এখানে মুক্তিবেগটা পাবা। পুরোটুকু হিসাব করলে তুমি এখান থেকে মুক্তিবেগটা পেয়ে যাবে। সো এই মুক্তিবেগের মানটা তুমি দেখো কত আসে। তোমাকে বলছিল যে এটা হচ্ছে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, তুমি একটা বেগ বের করলাম মুক্তিবেগ, ভালো কথা। এখানে মুক্তিবেগ তুমি বের করলাম, মুক্তিবেগের মানটা আসছে এত মিটার পার সেকেন্ড, মুক্তিবেগের মানটা আসছে এত মিটার পার সেকেন্ড মনে করো। এবার তুমি দেখবা যে ঠিক আছে ওই গ্রহটা থেকে বিলীন হইতে হয় তাহলে এত মুক্তিবেগ তার লাগবে, এত মুক্তিবেগ প্রয়োজন। হ্যাঁ, মুক্তিবেগ প্রয়োজন। সো আমি লিখে দিচ্ছি কথাটা, মেন কথাটা কি, যে মুক্তিবেগ প্রয়োজন। হ্যাঁ, মুক্তিবেগ প্রয়োজন, বিলীন হওয়ার জন্য বেগ প্রয়োজন কত, এত প্রয়োজন। এবার তুমি দেখবা তার মধ্যে কত বেগ সঞ্চারণশীল আছে। তুমি লিখবা 700 কিলোমিটার উচ্চতায় উপগ্রহটির বেগ, 700 কিলোমিটার উচ্চতায় উপগ্রহটির বেগ, 700 কিলোমিটার উচ্চতায় উপগ্রহটির বেগ, মানে ওর নর্মালি বেগ কত আসলে, যদি 700-তে ঘুরতেছে কত বেগে ঘুরতেছে, আর বিলীন হওয়ার জন্য এত বেগ প্রয়োজন, আর তার বেগ কত আছে। তাহলে শুধু আমরা সবাই জানি ভি ইকুয়াল টু রুট ওভার কি হবে জি এম বাই কি হবে আর প্লাস এইচ, জি এম বাই কি হবে আর প্লাস এইচ। এবার তুমি এখান থেকে প্রত্যেকটা নর্মাল মান খালি বসাই দিবা। জি এর মানটা কত 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার -11, আর এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু দি পাওয়ার 24। হ্যাঁ, আর এখানে আর প্লাস এস, সো আগের মতোই 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 যোগ কত আছে 700 কিলোমিটার ছিল, তাহলে 700 ইন্টু 1000 মানে মিটারে নিয়ে নিব। সো এখানেও তুমি একটা মান পাবা। সো দেখবা তুমি কোন মানটা বড়। যদি এমন হয় যে এই ভি এর মানটা মুক্তিবেগের চেয়ে বেশি হয়, যদি এত হয় তাহলে কি হবে, তাহলে ওরা বলছিল শূন্যে বিলীন হবে কিনা, তাহলে বলবো যে হ্যাঁ তাহলে শূন্যে বিলীন হবে, তাহলে শূন্যে কি হবে, তাহলে শূন্যে বিলীন হবে, দ্যাটস ইট। তুমি কি করবা, ওই 700 কিলোমিটারের মুক্তিবেগ কত দেখবা, 700 কিলোমিটারে বিলীন হওয়ার জন্য মানে যে বেগটা মানে মুক্তিবেগ সেটা তুমি দেখবা, এবং আরেকটা দেখবা সেটা হচ্ছে যে 700 কিলোমিটার তার বেগটা কত আসলে আছে সেটা তুমি দেখবা। তো দেখি তুমি তুলনা করলে এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম অঙ্ক আমাদের এখান থেকে আসতে পারে। এবার দেখো আমাদের এখান থেকে যে এই পর্যায়কাল বা হচ্ছে কৃত্রিম উপগ্রহ দিয়ে কী ধরনের প্রশ্নগুলো আসলে আসতে পারে। নর্মাল জিজ্ঞেস করো যে কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগের মান কত, আমরা আগে শিখছি রৈখিক বেগ, আনুভূমিক বেগ, কৃত্রিম উপগ্রহ বেগ। যদি জিজ্ঞেস করে তো তুমি নর্মাল কী করবা, যে ভি ইকুয়াল টু রুট ওভার কি জি এম বাই আর প্লাস এইচ, তুমি জাস্ট মান বসাই দিবা। এখানে কিন্তু সবসময় পৃথিবীর ভর বসাবা তা না, এখানে তো বলছে চাঁদকে কেন্দ্র করে ঘুরতেছে, চাঁদের যেই ভর। আর এই অঙ্কটা কিন্তু দেখো আমরা চাঁদের যে অঙ্কটা করছিলাম, চাঁদের অঙ্কটা এখানে নিয়ে আসি। হ্যাঁ দেখো চাঁদের ভরটর কি আমরা একটু আগে করে আসলাম না, দেখো তো এই দেখো এইটা কিন্তু সেই অঙ্কটার অংশ। সো তুমি গ নাম্বার থেকে পাইছো ভর, আর গ নাম্বার থেকে পাইছো আর। হ্যাঁ, সো গ নাম্বার থেকে 2 জিনিস পাই গেছো, তো তোমার তো আর কিছু লাগবে না এখানে। সো গ নম্বর থেকে তুমি কি পাইছো, গণম হতে তুমি এখান থেকে গণম হতে বা হচ্ছে তুমি এই গণম তো এটাই আর কি, বা তুমি সেটা ঘ নাম্বার বের করছিলা, তো এটা দেখাইছি একটু আগে। সো এম এর মানটা রো ভি দিয়ে বের করছো আগের অঙ্কে, পূর্বের ম্যাথে আর কি। সো পূর্বের ম্যাথে আছে, হ্যাঁ
পূর্বের ম্যাথ, মানে দুটো একই ম্যাথ ছিল আর কি। সো এম এর মান তুমি বের করছো, আর এর মানও তুমি বের করছো এখান থেকে। সো মান বসালি শেষ। আর তোমাকে তো বলেই দিচ্ছে যে কত উচ্চতায় ঘোরানো হচ্ছে। তবে খেয়াল করতে হবে, এখানে বলা আছে একটা জিনিস, এখানে কি আর প্লাস এইচ, এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। এখানে কিন্তু আর প্লাস এইচ এর মানটাই দেওয়া আছে, একটু খেয়াল করবা। বলছে ধরা যাক চাঁদের কেন্দ্র হতে এত উচ্চতায় ঘুরতেছে, তার মানে কিন্তু এই তোমার এই মানটাই আর প্লাস এইচ এর মান। চাঁদের কেন্দ্র হতে আর প্লাস এইচ, তো তুমি কিন্তু এখানে আর এর মানটা বসাবা না, ভরটা নিবা। আর এর মানটা টোটাল তুমি কত নিবা, আর প্লাস এইচ কত নিবা, 2 × 10⁻6 নিবা। সো দ্যাটস ইট, আর রৈখিক বেগ চলে আসবে। তোমাকে বলতে পারে কৃত্রিম উপগ্রহের বেগ বের করো, সেম আবারও কাহিনী, কত উচ্চতায় ঘুরতেছে, এই যে এইচ এর মানটা লেখা আছে, কত উচ্চতায়, এই যে উপগ্রহটির উচ্চতা এত উচ্চতা। তো রৈখিক বেগ বা বেগ বের করতে বলছে সূত্র একটা, √gm/r + h। তুমি যে কোনো অঙ্কে যাও তুমি এখন করতে পারবে। এইচ এর মানটা আলাদা করে বলা আছে, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, তো এইটুকু নিবা, আর এর মানও নিবা, আর এর মান যেটা দেওয়া আছে এখানে, আর এর মানটাও তুমি নিবা। ঘনভাবে বলছে উপগ্রহটি ভূস্থির হবে কিনা, সো এইটা আমরা করি আসো। সো টি বের করবো আমরা 2π√, এরকম সূত্র ছিল আমাদের, যে r + h হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে কত আমাদের gm, 2πr + h হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে gm। সো এইখানে তুমি প্রত্যেকটা মান বসাই দাও, তুমি প্রত্যেকটা মান নর্মালি বসাই দিবা, মানটা বসাও দিচ্ছি। আর এর মান কত বলছিল 6.4 ইন্টু কত 10⁶। এইচ এর মান কত, এইচ এর মান বলছিল যে এত, মিটারে দেওয়া আছে, অবশ্যই মিটারে নিয়ে নিবা, 3.46 ইন্টু 10⁶। সো আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই হচ্ছে জিএম। সো জি এর মান তুমি জানো, সেটা নর্মাল যে মানটা 6.673 ইন্টু 10⁻11 জিএম। এম এর মানটা কত, এম এর মানটা হচ্ছে 6 ইন্টু 10⁻ কত 24। সো জি জানো, এম জানো, সব কিছু বসাই দিবা, টি এর একটা মান এখানে পাবা। এখানে মান আসবে কিন্তু সেকেন্ডে, হ্যাঁ এখানকার মান আসবে সেকেন্ডে। তোমাকে বলছে ভূস্থির হবে কিনা, আমরা জানি ভূস্থির হবে যদি টি এর মানটা 24 ঘন্টা হয়, বা টি এর মানটা ৮৬,৪০০ সেকেন্ড হয়। ৮৬,৪০০ সেকেন্ড হলে বা টি = 24 ঘন্টা হলে, 24 ঘন্টা হলে ভূস্থির হবে। হ্যাঁ ভূস্থির। সো তোমাকে এটাই করবা, তুমি দেখবা এই মানটা সেকেন্ডে বের করলে ৮৬,৪০০ আসছে কিনা, বা তুমি এটাকে ঘন্টা বানাইতে চাও, যেই মানটা আছে সেকেন্ডের ওটাকে ভাগ দিবা কত দিয়ে, তুমি হচ্ছে ৩৬০০ দিয়ে ভাগ দিবা, তাহলে ঘন্টায় চলে আসবে। দেখবা এই মানটা কত আসছে, কত ঘন্টা আসছে। সো 24 ঘন্টা হলে ভূস্থির, না হলে ভূস্থির না, দ্যাটস ইট। এবং এটা অনেক বেশি আসে পরীক্ষায়, এই ভূস্থির কথা না বলে আরও অনেকগুলো কথা বলতে পারে। আমি মুখে বলে দিচ্ছি যে ভূস্থির হবে কিনা, বলতে পারে যে লাইভ খেলা সরাসরি সম্প্রচার করা যাবে কিনা, বা তোমাকে বলতে পারে হচ্ছে যে উপগ্রহটি মাথার উপর স্থির মনে হবে কিনা, এরকম কথা তোমাকে বলবে, তখন বুঝে নেবা যে হ্যাঁ ভূস্থির। আর আরেকটা কথা বলতে পারে যে উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কিনা, তখন দেখবে টি এর মান ২৭.৩ কিনা, কারণ চাঁদ হইতে হইলে, চাঁদের মতো উপগ্রহ হইতে হলে এই টি এর মানটা ২৭.৩ দিন হইতে হবে। ২৭.৩ দিন হলে কি হবে, চাঁদের মতো উপগ্রহ হবে। হ্যাঁ চাঁদের মতো হবে। সো এই কথাটাও মনে রাখতে পারো, তোমার পরীক্ষায় সরাসরি কাজে লাগবে। দেখো অন্যান্য অঙ্কে ওরকমই প্রশ্ন। এবার একটা অঙ্ক তোমাকে বলছে যে উদ্দীপকের উপগ্রহটিকে ভূস্থির উপগ্রহ বানাবো কিভাবে বানানো সম্ভব। সো তোমাকে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি আমরা ভূপৃষ্ঠ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় ঘুরাই তাহলে বানানো যাবে। সূত্র কি ছিল এটা, যে gm² ডিভাইডেড বাই 4π² হোল টু দি পাওয়ার 1/3, এই পুরোটার মাথার মধ্যে 1/3 মাইনাস হচ্ছে r। তুমি প্রত্যেকটা মান এখানে বসাই দিবা। হ্যাঁ এই যে এই প্রত্যেকটা মান তুমি এখানে বসাই দিবা, জি এর মান, এম এর মান, টি এর মান। এইচের যে মান আসবে বলবা এইচ = এত হলে, তুমি বলে দিবা এইচ = এত মিটার হলে ভূস্থির হবে। এইচ = মানে কি, মানে ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায় নিলে ভূস্থির হবে, শেষ। তার মানে ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায় স্থাপন করলেই ভূস্থির হয়ে যাবে এই উপগ্রহটা। তো বানানো সম্ভব, অবশ্যই সম্ভব। সূত্রটা খালি কষ্ট করে মনে রাখতে হবে এইচের। সো এরকম দেখো একইভাবে বলতে পারে যে সবসময় ঢাকার উপর দেখা যাবে কিনা, সবসময় ঢাকার উপর দেখা যাবে মানে কি, টি = 24 ঘন্টা হলে সবসময় ঢাকার উপর দেখা যাবে মানে ভূস্থির। সো তোমাকে জাস্ট পরীক্ষায় বুঝে নিতে হবে, এরকমভাবে জিজ্ঞেস করতে পারে। কক্ষীয় বেগ মানে কি, যে উপগ্রহটার বেগ বাইর করে, √gm বাই কত r + h, জাস্ট এখান থেকে বেগ বাইর করতে হবে, দ্যাটস ইট। সো এইভাবে খুব অঙ্কগুলো তুমি খেয়াল করবা, যে এরকম অঙ্কগুলো আমাদের পরীক্ষাতে সিকিউতে বেসিক্যালি আসে। সো আশা করি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে। সো নেক্সট চ্যাপ্টারে আবার দেখা হবে, সবার সাথে ভালো থাকো, আল্লাহ হাফেজ।